স্বাগত বিশ্বযোগের সাথে আছি চৈতি সরওয়ার। 4 মাস স্থিতাবস্থা চলার পর রবিবার থেকে সীমান্ত এলাকায় আবারও সংঘাত শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সংঘাতের দুদিনে ইতোমধ্যে দুদেশে নিহত হয়েছেন অন্তত 7 জন। নিহতদের মধ্যে 6 জন কম্বোডিয়ার, 1 জন থাইল্যান্ডের। দুই পক্ষই এই সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। গত জুলাইতে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া। এরপর 4 মাসেরও বেশি সময় শান্ত থাকার পর গত রবিবার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সাকেতে ফের সংঘাত উস্কে ওঠে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় নিহত হয়েছেন তাদের কয়েকজন বেসামরিক নাগরিক। এর আগে সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এতে 2 জন থাই সেনা আহত হন। অতর্কিত এই হামলার জবাবে কম্বোডিয়ায় বিমান অভিযান পরিচালনা করে থাই প্রতিরক্ষা বাহিনী। তারপর থেকেই পুরো দমে শুরু হয় সংঘাত। এদিকে বেসামরিক লোকজনের উপর হামলার নিন্দা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেন, থাইল্যান্ড সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নাটক সাজিয়ে কম্বোডিয়ার সাধারণ বেসামরিক গ্রামবাসীদের উপর হামলা চালাচ্ছে। এদিকে এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, দেশটির উপকূলবর্তী ত্রাত প্রদেশের জলসীমায় কম্বোডিয়ার সেনা উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিয়েছে থাই নৌসেনারা। এতে কম্বোডীয় বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়েছে। এদিকে দুই দেশের মধ্যে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ায় সীমান্ত এলাকা ছাড়ছে কয়েক হাজার মানুষ। মনিরুজ্জামান বাবু, 71। জাপানের উত্তর পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 7.6। ভূমিকম্পের আঘাতে এখনো পর্যন্ত অন্তত 30 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত 11:15টায় এই কম্পন অনুভূত হয়। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে 80 কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 50 কিলোমিটার। পরে 5.5 এবং 5 মাত্রার দুটি আফটার শক হয়। এ অবস্থায় আওমোরি, ইওয়াতে এবং হোক্কাইডোর উপকূলীয় এলাকায় প্রথমে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস হবার আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। সাগরে সর্বোচ্চ 2.5 ফুট পর্যন্ত ঢেউ উঠেছে ভূমিকম্পের প্রভাবে। প্রাথমিকভাবে এসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্গত এলাকার 2000-এর মতো বাড়িঘর। দক্ষিণ এশিয়াকে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে সবসময় চিহ্নিত করা হয়। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো কেন এত ভূমিকম্প প্রবণ? বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের দেশগুলো বহু টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলো ক্রমাগত সরতে থাকায় বারবার ভূমিকম্প হয়। বিস্তারিত ওরিসুল ইসলামের রিপোর্টে। বিশ্বের যে কয়টি দেশ সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে তার মধ্যে অনেকগুলোই এশিয়াতে। গেল নভেম্বরে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকা। এরপরের 31 ঘন্টায় ঢাকায় আরও 4 বার কম্পন অনুভূত হয়। এবছরই মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে 3000-এর বেশি মানুষ মারা যায়। অক্টোবরের শুরুতে 1 দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনে। এছাড়া নেপালে 2015 সালের ভূমিকম্পের ভয়াবহতার কথা মনে করে এখনো আঁতকে ওঠে মানুষ। সবশেষে সোমবার রাতে 7.6 মাত্রার কম্পনে কেঁপে ওঠে জাপানের উত্তর পূর্বাঞ্চল। দেয়া হয় সুনামি সতর্কতাও। এই দুর্যোগগুলো একটি বিষয় স্পষ্ট করছে যে এই অঞ্চল ভূমিকম্পের প্রতি কতটা সংবেদনশীল। এশিয়ার দেশগুলো এত ভূমিকম্প প্রবণ কেন? এর উত্তর লুকিয়ে আছে এই অঞ্চলের ভূপৃষ্ঠের অনেক গভীরে, যেখানে রয়েছে জটিল। এছাড়া ভারতীয় প্লেট প্রতি বছর 5 সেন্টিমিটার করে উত্তর দিকে সরছে এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এতে প্রচুর ভূভৌগোলিক চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রাচীন ফল্ট লাইনগুলোকে পুনরায় সক্রিয় করে তুলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হিমালয় অঞ্চলের শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা টেকটনিক চাপ যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প ডেকে আনতে পারে।
এর মাত্রা হতে পারে 8 বা তারও বেশি। বাংলাদেশে সাম্প্রতিক কম্পনগুলোতে বড় ক্ষতি না হলেও বিশেষজ্ঞদের মতে এগুলো আসন্ন বড় ভূমিকম্পের সতর্ক সংকেত। এজন্য ঝুঁকি কমাতে ভবন নির্মাণে কঠোর মানদণ্ড ও প্রস্তুতি নেওয়ার উপর জোর দিচ্ছেন গবেষকরা। অরিসুল ইসলাম, ৭১। দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়া রাজ্যের কয়েকটি এলাকা। গত 2 দিন ধরে শুরু হওয়া এই দাবানলে 2 রাজ্যে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। পাশাপাশি পুড়েছে ৩,৫০০ হেক্টরের বেশি বনভূমি। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সোমবারও নিউ সাউথ ওয়েলসের তৃণভূমি অঞ্চলের বিভিন্ন অংশে 50টিরও বেশি দাবানল সক্রিয় ছিল। এছাড়া তাসমানিয়ার ডলফিন স্যান্ডসে প্রায় ২,০০০ একর এলাকা জুড়ে আরও একটি দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পরিস্থিতি এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই অবস্থায় বাসিন্দাদের এলাকায় না ফেরার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে সিডনির উত্তরের বনভূমিতে আগুন নেভাতে গিয়ে গাছ পড়ে এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত বড় অংশে ভারী তুষারপাতে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় ফ্লাইট বাতিল এবং দেরি হচ্ছে। ফ্লাইট আওয়ার জানায় রবিবার দুপুর পর্যন্ত ৭,০০০-এর বেশি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে আর ৫৯০টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। রকি পর্বত অঞ্চল ও নর্দার্ন প্লেন্সে সবচেয়ে বেশি তুষারপাত দেখা যাচ্ছে। রবিবার ওহাইও থেকে নিউ ইয়র্ক পর্যন্ত তুষার ও বৃষ্টি অব্যাহত ছিল। বেশিরভাগ এলাকায় 2 থেকে 5 ইঞ্চি পুরু বরফের স্তর জমে গেছে। আইওয়ার কিছু স্থানে 8 ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমেছে। বাসিন্দারা বলছেন এবছরের তুষারপাতই সবচেয়ে ভারী মনে হচ্ছে। সৌদি আরবের উত্তর পূর্বাঞ্চলীয় তাবুক প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের পর ভূমিধস হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভূমিধসে গর্ত হয়ে যাওয়া সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত জেদ্দা, আল কামিল, আদহাম, রাভিক, খুলাইস এবং বাহরা সহ মক্কা অঞ্চলের কয়েকটি গভর্নরেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে। এই বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনসিএম। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৈরী আবহাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মক্কা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সময় তুমুল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এ হামলা চালায় তারা। ইসরায়েল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রাদওয়ান ফোর্সের ট্রেনিং এবং কোয়ালিফিকেশন গ্রাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিকল্পনা ও সেগুলোর বাস্তবায়ন করে বলে দাবি করেছে সেনাবাহিনী। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের নৃশংসতার সাক্ষী হয়ে আছে সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার। এখানে হাজার হাজার সিরীয় নাগরিককে বন্দী করে রেখেছিল তার সরকার। আসাদ সরকারের পতনের পর সেখান থেকে মুক্তি পেয়েছেন বহু বন্দী। তবে এখনও অনেকেই খুঁজে পায়নি তাদের প্রিয় মানুষটির খোঁজ। জাতীয় কমিশনও দিতে পারছে না কোনো হদিস। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদনে। 13 বছরের পুরনো এক প্রশ্নের উত্তর এখনো খুঁজে ফিরছেন আমিনা বেকাইয়ে। কোথায় আছেন তার হারানো স্বামী? যত দিন যাচ্ছে ততই অবশিষ্ট আশাটুকু ম্লান হয়ে যাচ্ছে তার। 1 বছর হয়ে গেল। এটা কি মেনে নেওয়া যায় তারা হারিয়ে যাওয়া লোকদের কোনো নথিপত্র খুঁজে পায়নি? আমরা সত্যিটা জানতে চাই। 2024-এর 8 ডিসেম্বর বাশার আল আসাদ রাশিয়ায় পালানোর কয়েক ঘন্টা পর বিদ্রোহীরা আসাদ সরকারের কুখ্যাত সেদনায়া কারাগার থেকে অনেক বন্দীকে মুক্তি দেয়, যে কারাগারকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানব কসাইখানা নামে অভিহিত করেছিল। তবে সেই বন্দীদের মধ্যে ছিল না বেকাইয়ের স্বামীর মতো আরও অনেকের প্রিয়জনরা।
গত মে মাসে প্রতিষ্ঠিত একটি জাতীয় নিখোঁজ কমিশন আসাদের অধীনে জোরপূর্বক গুমের প্রমাণ সংগ্রহ করেছে, কিন্তু তার কুখ্যাত কারাগারে নিখোঁজ হওয়া আনুমানিক 1.5 লাখ মানুষের পরিবার এখনো কোনো হদিস পায়নি কোথায় আছেন তাদের প্রিয়জনরা। এদের মধ্যে রয়েছে বেকাইয়ের স্বামী মাহমুদ, যাকে সিরিয়া নিরাপত্তা বাহিনী 2012 সালের 17 এপ্রিল দামেস্কের কাছে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল। তার ভাই আহমেদকেও একই বছরের আগস্টে আটক করা হয়েছিল। আসাদ সরকারের পতনের পর প্রাথমিকভাবে আশা জেগেছিল যে কারাগারের রেকর্ড থেকে পরিবারগুলি হয়তো জানতে পারবে তাদের প্রিয়জনরা বেঁচে আছেন কিনা। এছাড়া সিরিয়া জুড়ে আসাদ বাহিনী দ্বারা খনন করা গণকবরগুলি উত্তোলন করে নিহতদের সঠিকভাবে সমাহিত করা হবে এমনটাও ভাবা হয়েছিল, কিন্তু বাস্তবে এর কোনোটিই ঘটেনি। নতুন জাতীয় কমিশন বলছে কারাগার এবং অন্যান্য স্থান থেকে নথি ব্যবহার করে নিখোঁজ সকলের একটি ডাটাবেস চালু করার আশা করছে তারা। তবে গণকবর উত্তোলনের জন্য আরও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। পরিবারগুলোর কষ্টের কথা ভাবলে হয়তো এটা মনে হবে আমরা সত্যি ধীরে চলছি, কিন্তু এই বিষয়টি সাবধানে, বৈজ্ঞানিক ও পদ্ধতিগতভাবে এগোতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধান বলেছেন, কমিশনের উচিত তাদের অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা। মনিরুজ্জামান বাবু, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১ সাথে থাকুন।